বিহারে কোনো বাংলাদেশি নেই, তবে দিল্লিতে আপনার বোনকে বসিয়ে রেখেছেন। নরেন্দ্র মোদীকে সরাসরি হুমকি দিলেন ভারতের বিধানসভার এমপি আসাদুল্লাহ ওয়াইসি। ভারতে আওয়ামী আস্তানা উদ্ঘাটন। আবারও ভারতের গভীর চক্রান্ত। ভারতের ইশারায় এক হচ্ছে জেএসএস ইউপিডিএফ। এবং সবশেষ জানিয়ে দেব 5 আগস্ট হাসিনার কয়েক হাজার কল রেকর্ড মুছে ফেলে টিএমসি। এতক্ষণ শুনছেন সংবাদ শুনাম, এবার জানুন পুরো বিস্তারিত। নরেন্দ্র মোদীকে ওয়াইসির হুঁশিয়ারি, বিহারে বাংলাদেশি নেই, তবে দিল্লিতে আপনার বোনকে বসিয়ে রেখেছেন। বিহারে নির্বাচন যত ঘনিয়ে আসছে, রাজনৈতিক উত্তাপ তত বাড়ছে। একে অন্যের প্রতি ততই আক্রমণাত্মক মন্তব্য করছে দলগুলো। এর মধ্যে বিহারে বাংলাদেশি অনুপ্রবেশকারী নিয়ে সরব ভারতীয় জনতা পার্টি বিজেপি ভোটার তালিকা সংশোধনের প্রেক্ষাপটে বিজেপির বিষয়টি উত্থাপন করেছে। এর কড়া জবাব দিলেন আইএএমআইএম এর প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। নরেন্দ্র মোদী সম্প্রতি পুনরায় এক নির্বাচনী সমাবেশে কংগ্রেস ও রাষ্ট্রীয় জনতা দলকে অনুপ্রবেশকারীদের মদত দেওয়ার অভিযোগ তুলে এবার জবাবে ওয়াইসি বলেন, বিহারে বিশেষ করে সীমান্ত অঞ্চলে কোনো বাংলাদেশি নেই। ওই অঞ্চলে গত নির্বাচনে তার দল ভালো ফল করেছিল। ওয়াইসি বলেন, মোদীজি বলেন বিহারে বাংলাদেশি আছে। মোদীজি, বিহারে বা সীমান্ত অঞ্চলে কোনো বাংলাদেশি নেই, কিন্তু আপনারা তো দিল্লিতে বাংলাদেশ থেকে আসা এক বোনকে বসিয়ে রেখেছেন। তাকে বাংলাদেশে পাঠান, সীমান্ত অঞ্চলে নিয়ে আসুন, আমরা তাকে বাংলাদেশে পৌঁছে দেব। তার এই মন্তব্য ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে এক ধরনের পরোক্ষ বিদ্রুপ। শেখ হাসিনা 2019 সালে 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছাড়ার পরপরই ক্ষুব্ধ জনতা তার বাসভবনমুখী 2024 সালে 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছাড়ার পরপরই ক্ষুব্ধ জনতা তার বাসভবনমুখী যাত্রা করলে ঢাকা থেকে পালিয়ে দিল্লিতে আশ্রয় নেয়। তখন থেকেই তিনি দিল্লিতে বসবাস করছেন। অবৈধ অভিবাসন, বিশেষ করে বাংলাদেশ থেকে আসা বাসিন্দাদের নিয়ে বহুদিন ধরে ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও জাতীয় নিরাপত্তা ইস্যু চলছে। সাম্প্রতিক মাসগুলোতে আঞ্চলিক পর্যায়ে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের চিহ্নিত করতে তৎপরতার জোরদার হয়েছে বিজেপি সরকার। বিহারে এই ইস্যুটি গুরুত্ব পাচ্ছে, কারণ নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় পুনর্বিবেচনা কর্মসূচি নিয়ে রাজনৈতিক বিরোধ শুরু হয়েছে। বিরোধীরা বলছেন এটি আসলে দরিদ্র জনগোষ্ঠী ও সংখ্যালঘু ধর্মাবলম্বী ভোটারদের ভোটাধিকার হরণ করার চেষ্টা। তবে নির্বাচন কমিশন বলছে এই প্রক্রিয়া নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করার জন্যই। কমিশন দাবি করেছেন বিহারের ভোটার তালিকায় কিছু নেপালি, বাংলাদেশি ও মিয়ানমারের নাগরিকদের নাম পাওয়া গেছে। স্বাধীনতা দিবসে ভাষণেও অনুপ্রবেশকারীদের প্রসঙ্গে তোলেন মোদী এবং পরে বিহারের নির্বাচনী প্রচারও একই কথা বলেন। 15 সেপ্টেম্বর পূর্ণিয়ায় এক সমাবেশে তিনি ঘোষণা করেন যে অনুপ্রবেশের কারণে দেশের জননৈতিক সংকট তৈরি হয়েছে। বিহারের নির্বাচন চলতি বছরের শেষ বড় নির্বাচন হিসেবে অনুষ্ঠিত হয়। নির্বাচনের তারিখ আগামী মাসে যে কোনো সময় ঘোষণা হতে পারে। ভারতে উদ্ঘাটন আওয়ামী আস্তানা। জুলাইয়ে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী ফ্যাসিস্টদের আস্তানা উদ্ঘাটিত হয়েছে। তারা কলকাতার মূল আস্তানা গেড়েছেন। ভারতীয় গোয়েন্দা সংস্থা আইবি বাংলাদেশ থেকে পালিয়ে কলকাতায় অবস্থান এমন 734 পলাতক আওয়ামী ফ্যাসিস্টের একটি ডেটাবেস তৈরি করেছে। এই ডেটাবেসে তাদের নাম, ঠিকানা, পাসপোর্ট ও টেলিফোন নম্বর রয়েছে। অনুসন্ধানে এ তথ্য ছাড়াও পলাতকদের অনেক গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে নিশ্চিত হয়ে গেছে। গত বছর 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে ভারতে চলে যাওয়ার পরই এসব নেতা ভারতে পালিয়ে যায়। পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে তাদের স্ত্রী সন্তানও সেখানে অবস্থান করছেন। কোনো কোনো নেতা তাদের ব্যক্তিগত কর্মকর্তা, বাড়ির কাজের লোকও সঙ্গে নিয়ে গেছেন। পলাতক আওয়ামী নেতাদের নাম, ঠিকানা সংবলিত এই ডেটাবেস তাদের পরিবারের সদস্যদের তথ্য সন্নিবেশ করছে। ভারতে অবস্থান করা এসব নেতার মধ্যে কয়েকজন ইতিমধ্যে গণমাধ্যমে কথা বলছে। তাদের কেউ কেউ পালিয়ে যাওয়ার কথা স্বীকারও করছেন। কয়েকজনকে বিভিন্ন বিদেশি গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত টকশোতে অংশ নিয়ে বাংলাদেশের বর্তমান সরকারের কঠোর সমালোচনা করতেও দেখা গেছে। অনুসন্ধানে আরো জানা গেছে, পলাতক নেতাদের কাছে বাংলাদেশি পাসপোর্ট রয়েছে।
বাংলাদেশ সরকারের তরফ থেকে এসব নেতার পাসপোর্ট 5 আগস্টের পরপরই বাতিল করা হয়েছে। এরপরও ওই পাসপোর্ট তারা কিভাবে পেয়েছে তা রহস্যজনক। আরও জানা গেছে, ভারতীয় গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ ও সমন্বয় করেছেন কলকাতার অবস্থানরত একাধিক পুলিশ। ওই সামরিক কর্মকর্তার অনুসন্ধানে জানা গেছে, পলাতক দীর্ঘদিন ধরে ভারতে বিপুল অর্থ পাচার করছেন। আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রথম দিকে শহরের পার্কে মার্কে সহ বিভিন্ন স্থানে প্রকাশ্যে চলাফেরা করতে দেখা গেলেও বর্তমানে তাদের চলাচল সীমিত করা হয়েছে। সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, এসব নেতার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর তাদের উপর কড়াকড়ি আরোপ করা হয়েছে। এ কারণে তারা নির্দিষ্ট কিছু এলাকার বাইরে যাচ্ছে না। এদিকে কলকাতায় অবস্থিত আওয়ামী লীগ নেতাদের একাধিক সূত্র জানিয়েছেন, এসব নেতার পারিবারিক ব্যয়ের প্রায় পুরোটাই নিয়মিত বাংলাদেশ থেকে যাচ্ছে। এর সিংহভাগই হুন্ডির মাধ্যমে যায় বলে সূত্রগুলো নিশ্চিত করেছেন। পলাতক শেখ হাসিনার আশ্রয় হয়েছে দিল্লিতে অভিজাত লুটিয়ান্স বাংলো জোনের সুরক্ষিত একটি বাড়িতে। বাংলোর ঠিকানা হলো 11 রাজাজি মার্গ। বাকি আওয়ামী নেতারা আস্তানা গেড়েছেন কলকাতায়। উবাদুল কাদের, শেখ সেলিম, মুফাজ্জল হোসেন মায়া, আসাদুজ্জামান খান কামালের মতো ক্ষমতাচ্যুত মন্ত্রী এবং শীর্ষ নেতাদের থেকে শুরু করে একেবারে ইউনিয়ন পর্যায়ের অনেক নেতা বসবাস এখন কলকাতায়। জুলাই গণহত্যা এবং বিগত 15 বছর ধরে গুম, খুন, নির্যাতন, বেপরোয়া দুর্নীতি সহ নানা অপকর্মে জড়িয়ে আওয়ামী লীগ নেতার পাশাপাশি এই সরকারের শীর্ষ আমলা, পদস্থ পুলিশ কর্মকর্তা, নির্বাচন কমিশন, সরকারি আইনজীবী সহ মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত সামরিক বাহিনীর শীর্ষ জেনারেলরাও আশ্রয় নিয়েছেন কলকাতায়। অনুসন্ধানে জানা গেছে, গত 10 আগস্ট পর্যন্ত ভারতের গোয়েন্দা সংস্থার এই ডেটাবেসে অন্তত 734 জনের তথ্য উপাত্ত সংরক্ষণ করা হয়েছে। ডেটাবেসে প্রত্যেকের নামের পাশাপাশি তার পিতা, স্বামী, স্ত্রীর নাম এবং বাংলাদেশি পাসপোর্ট নম্বর, দলীয় ও পদ-পদবি, বাংলাদেশের স্থায়ী ঠিকানা, কলকাতার বর্তমান ঠিকানা সহ তারা যে কোনো ফোন নম্বরটি ব্যবহার করছেন তার সবিস্তারে সংরক্ষণ করা হয়েছে। ভারতের ইশারায় এক হচ্ছে জেএসএস ইউপিডিএফ। খাগড়াছড়িতে এক মারমা কিশোরী ধর্ষণের কথিত অভিযোগ তুলে চলছে ব্যাপক অরাজকতা। শহরে প্রশাসনিক তৎপরতা বাড়ানোর গ্রাম পর্যায়ে ছড়িয়ে দেওয়া হয়েছে সহিংসতা। এরই অংশ হিসেবে গতকাল রোববার দিনভর জেলার গুইমারা এলাকা সহ আশেপাশের এলাকায় বাঙালিদের বাড়িঘর ও স্থাপনায় হামলা হচ্ছে। সংঘর্ষে 3 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ সহিংসতা পুরো পার্বত্য অঞ্চলে এমনকি গোটা দেশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা আছে বলে জানা গেছে পাহাড় অশান্ত করতে দেশি বিদেশি চক্রান্ত হচ্ছে। হাত আছে বিশেষ মহলেরও। তারা ধ্বংসাত্মক পরিকল্পনা বাস্তবায়নে এবার স্থানীয় দুটি সশস্ত্র ও বিবদমান সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেএসএস ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টকে ঐক্যবদ্ধ করছে। আর পুরো বিষয়টি তত্ত্বাবধান করছে ভারত, যার মধ্যস্থতায় আছেন প্রতিবেশী দেশটির রাজধানী দিল্লিতে বসবাসরত দিঘিনালার এক কথিত বৌদ্ধ ভিক্ষু ও ধর্মগুরুও।